হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেট হচ্ছে নাম্বার 3। তো চলো শুরু করা যাক। নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্রোটিনের অভাবে কোনটা হয়? দেখো, পেলেগ্রা, রিকেট, কোয়াশিয়রকর, রেটিনোব্লাস্টোমা। আমরা জানি রিকেট কার অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে হয়। আচ্ছা, পেলেগ্রা ভিটামিনের অভাবে হচ্ছে, কোয়াশিয়রকর রেটিনোব্লাস্টোমা চোখের যে ক্যান্সার তাকে আমরা বলছি। তাহলে আনসার হচ্ছে আমাদের কোয়াশিয়রকর। এটা ছাড়া কোয়াশিয়রকর আর একটা হয় যেটা হচ্ছে ম্যারাসমাস। ম্যারাসমাসও কিন্তু প্রোটিনের অভাবে হয়। আর এই দুটো যেহেতু প্রোটিন হচ্ছে আমাদের শরীরে যে বিল্ডিং ব্লক বা আমাদের শরীর যে গঠনকারী অঙ্গ হচ্ছে প্রোটিন, অংশ হচ্ছে প্রোটিন। তাই প্রোটিনের অভাবে যেই রোগগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাল নিউট্রিশন ভাবে হচ্ছে। পেশি ক্লান্তির জন্য দায়ী কোনটা? কার্বন ডাই অক্সাইড, ক্রিয়েটিনিন, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল। পেশি ক্লান্তির জন্য দায়ী হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। আনসার হচ্ছে অপশন সি। নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কিসের দ্বারা? উত্তল লেন্স, অবতল লেন্স, অভিসারী লেন্স, উপরে কোনোটিই নয়। নিকট দৃষ্টি সম্পন্ন যেটা, সেটা দুরকম হয়, একটা হচ্ছে মায়োপিয়া হয় আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া হয়। নিকট দৃষ্টি দ্বারা সম্পন্ন যেটা তোমার চোখ ঠিক করা যাবে সেটা হচ্ছে আমাদের অবতল লেন্সের দ্বারা করা যায়। নিকট দৃষ্টি বা মায়োপিয়াতে কি হয়? হচ্ছে যে ফোকাসটা আগে এমনিতে আমাদের চোখে রেটিনাতে কিন্তু ছবিটার প্রতিবিম্ব তৈরি হয়। তো যখন ছবিটার প্রতিবিম্বটা রেটিনার আগে যখন তৈরি হয়ে যাচ্ছে, ফোকাসটা যখন আগে রেটিনার আগে হয়ে যাচ্ছে, তখন আমাদের চোখ যে জিনিসটা দেখতে পাচ্ছে না। সেটা অবতল লেন্সের মাধ্যমে হলে কি হয়? আলটিমেটলি ফোকাসটা একদম রেটিনাতে হয়। আর যদি এটা আমরা দূরদৃষ্টি সম্পন্ন হতো, ত্রুটি ঠিক করা দ্রুত মানে দূরদৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করার যে যদি থাকতো প্রশ্নটা, সেটা উত্তল লেন্স হতো। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? আনসার হচ্ছে আমাদের অপশন সি, দ্যাট ইজ 20 ml। নিচের কোনটি তিমির প্রধান শ্বাস অঙ্গ? আচ্ছা, তিমির প্রধান শ্বাস অঙ্গ, দেখো আমরা তিমি কিন্তু আমরা কি জানি, বৃহত্তম যে ম্যামালসদের মধ্যে পড়ে তিমি পড়ছে। তো সমস্ত রকম যে মাছ থাকে তাদের ফুলকা হচ্ছে শ্বাসঅঙ্গ, কিন্তু একমাত্র তিমির কিন্তু ফুসফুস হচ্ছে শ্বাসঅঙ্গ। ওকে, আচ্ছা। আর ফুলকা আমরা জানি। আর বহিরাবরণ বা গায়ের গা কাদের? সব ব্যাং, তারপর হচ্ছে লিচ মানে হচ্ছে জোঁক, এদের ক্ষেত্রে হচ্ছে গায়ের যে চামড়া থাকে সেটা থেকে ওরা শ্বাসকার্য চালাতে পারছে। ডিএনএর পিরিমিডিন বেসগুলি কোনটা? ডিএনএ কি দিয়ে তৈরি? সুগার বা পেন্টোজ রাইবোজ সুগার দিয়ে তৈরি, ফসফেট বেস দিয়ে তৈরি এবং নাইট্রোজেন বেস দিয়ে তৈরি। তার মধ্যে যে নাইট্রোজেন বেস যেটা থাকছে সেটা দুরকম বেস থাকে। একটা কি, একটা হচ্ছে পিউরিন থাকে, আর একটা হচ্ছে আমাদের পিরিমিডিন থাকে। পিউরিন থাকে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন কি কি থাকে? থায়ামিন এবং সাইটোসিন। তাহলে আমাদের আনসার হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন। আচ্ছা, এ ডবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, এটা নিশ্চয়ই তোমরা জানো। যেটা যে যখন ডিএনএ যে বন্ড তৈরি করছে সেই বন্ডটা যার মাধ্যমে হচ্ছে, এই এ ডবল বন্ড টি, সি ট্রিপল বন্ড জি, এই যে ফর্মুলাটা, এটাকে আমরা বলছি চারগাপস ল। পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকরণকে কি বলা হয়? অ্যালোগ্যামি, গাইটেনোগ্যামি, জেনোগ্যামি, অটোগ্যামি। আনসার হচ্ছে আমাদের অটোগ্যামি। একবার দেখে নিচ্ছি, জেনোগামি আর অ্যালোগামি দুটো একই। কাকে বলছে না, যখন একই প্রজাতির উদ্ভিদের ফুলের পরাগরেণু বিভিন্ন বাহকের উপস্থিতিতে একই প্রজাতির অন্য উদ্ভিদ মানে আর একটা কোনো উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডে এসে পড়ছে এবং সেখানে পরাগযোগ বা পলিনেশনটা ঘটছে, তখন তাকে আমরা কি বলছি? জেনোগ্যামি বা অ্যালোগ্যামি। ওকে, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদ যাকে আমরা ক্যাপিটাল টি বলি এবং খর্ব উদ্ভিদ যাকে আমরা স্মল টি বলি, সংকরায়নের ফলে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়। এটা আমরা জানি যে ক্যাপিটাল টি বিশুদ্ধ উদ্ভিদের সঙ্গে যদি স্মল টি তোমার সংকর ঘটানো হয়, তাহলে কি অ্যালিল পাচ্ছি আমরা? কাকে পাচ্ছি? পাই হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। এইটা হচ্ছে আমাদের P1 জেনারেশন, এবং F1 জেনারেশন বা প্রথম অপত্য জন্যতে আমরা পাই হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, যেটা অ্যাকচুয়ালি হয় শঙ্কর লম্বা, যেটা ফিনোটিপিক্যালি মানে বাইরে থেকে যদি তুমি দেখো তাহলে হচ্ছে পুরোপুরি লম্বা। তার মানে এর লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। এই জিনিসটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে অপশন বি, দ্যাট ইজ প্রকটতাটা প্রকাশ পাচ্ছে। প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো
হাইড্রোজেনের অনুপস্থিতি, জলীয় বাষ্পের অনুপস্থিতি, নাইট্রোজেনের অনুপস্থিতি, অক্সিজেনের অনুপস্থিতি। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কোত্থেকে কোশ্চেনটা এসেছে বুঝতে পারছো? এটা এসছে আমাদের যে অরিজিন অফ ইভলিউশন, যেখানে আমাদের কিভাবে পৃথিবী তৈরি হচ্ছে সেখানকার থেকে যে সেই ওপারিন মিলে এবং এর পরীক্ষা, এই যে এক্সাম্পলগুলো আমরা যেগুলো মিস করে যাই বা অনেক সময় কি করি আমরা এটাকে পড়ি না, বেরিয়ে যাই, সেখান থেকে এটা এসছে। আনসারটা হচ্ছে আমার অপশন ডি, দ্যাট ইজ অক্সিজেনের অনুপস্থিতি। মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়, মানে ম্যালেরিয়া ঘটায় যেটা তোমার ব্রেনে এফেক্ট করে আমাদের, কে ঘটায়? প্লাজমোডিয়াম ফাইব্যাক্স, ম্যালেরি, ফ্যালসিপেরাম, উপরোক্ত কোনোটিই নয়। আনসার হচ্ছে আমাদের ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সবচেয়ে মারাত্মক বা সব থেকে ফ্যাটাল একটা তোমার ডিজিজ। দেখো একবার দেখে নাও কারা কি করতে পারে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা ঘটায় সেটা হচ্ছে বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া ঘটায়। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যে ঘটায় সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ঘটায়। ম্যালিগন্যান্ট মানে যেটাতে মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী। প্লাজমোডিয়াম ম্যালেরি ঘটায় হচ্ছে কোয়ারেন্টাইন ম্যালেরিয়া ঘটায়। আর ওভেল ঘটায় হচ্ছে ওভেল টার্সিয়ার ম্যালেরিয়া। এদের মধ্যে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি এবং প্লাজমোডিয়াম ওভেল, এদের যে ম্যালেরিয়াগুলো ঘটে এগুলো অতটা মানে অতটা ভয়ানক নয়, কিন্তু ফ্যালসিপেরামটা হচ্ছে সব থেকে বেশি ফ্যাটাল এবং ক্ষতিকারক। ভেক্টরকে, প্লাজমোডিয়ামের ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মশা হচ্ছে ভেক্টর। কি এর ম্যালেরিয়া রোগের সিমটম কি? চিলস মানে হচ্ছে কাঁপুনি, ফ্যাটিক মানে ক্লান্তি, জ্বর, শিভারিং, অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব, এবং এইগুলো হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার বিভিন্ন লক্ষণ। তসর রেশম উৎপন্ন করে কে? অ্যান্থেরিয়া মাইলিটা, বম্বিক্স মোরি, ফিলোজোমিয়া রিসিনি, অ্যান্থেরিয়া অ্যাজামেন্সিস। আনসার হচ্ছে আমাদের অ্যান্থেরিয়া মাইলিটা। স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত? করোটিক স্নায়ুর সংখ্যা কত? আনসার হচ্ছে 12 জোড়া। যদি আমরা এটা সবসময় মনে রাখবে, খুব পরীক্ষাতেও আসে যে করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া থাকে, আর সুষুম্না স্নায়ু হচ্ছে আমাদের 31 জোড়া। এগুলো আমাদের যে বিভিন্ন যে স্নায়ুতন্ত্রের একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকে, যার আন্ডারে কী কে পড়ে? ব্রেন পড়ে বা মস্তিষ্ক পড়ে, এবং সুষুম্না কাণ্ড পড়ে, এবং আর একটা যেটা আমাদের নার্ভাস সিস্টেম আছে যে ভাগটা, তার মাধ্যমে কিন্তু এই করোটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ুটা পড়ে। করোটিক স্নায়ু যে 12 জোড়া থাকে, কি কি থাকে দেখো? অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল। প্রতিটা আলাদা ভাগ আছে, যখন আমরা ক্লাসে পড়ে নিয়েছি এটা। ডিএনএর একটি প্যাচের মাপ কত? 34 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, 24 অ্যাংস্ট্রম, 44 অ্যাংস্ট্রম। দেখো এটা কিন্তু খুব ভালো করে খুব গোলায়, অনেকে 34 অ্যাংস্ট্রম দেয়, অনেকে 3.4 অ্যাংস্ট্রম দেয়। জিনিসটা ভালো করে দেখো, আনসার কিন্তু হবে এখানে 34 অ্যাংস্ট্রম। যদি এখানে 3.4 ন্যানোমিটার থাকতো অ্যাংস্ট্রমের জায়গায়, তাহলে কিন্তু 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার হতো। একবার ছবিটা দেখে নাও তোমরা। এখানে ডিএনএর একটা অংশ থেকে ডিএনএ যে ডাবল হেলিক্যাল যে স্ট্রাকচারটা হচ্ছে, সেই ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের একটা থেকে আর একটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম হয়। 3.4 অ্যাংস্ট্রম কোনটা? একটা বেস থেকে আর একটা বেসের যে দৈর্ঘ্যটা বা একটা, সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই 3.4 বা এই 34 অ্যাংস্ট্রমটাকে আমরা 3.4 ন্যানোমিটারও বলতে পারি। যে কোনো একটা কিন্তু উত্তর দিতে হবে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কি? এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, এক্স লিঙ্ক প্রকট, এক্স লিঙ্কড অটোজোমে অবস্থিত। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে এমন একটি রোগ যাতে ব্লাডটা ক্লট করে না, বা রক্ত তঞ্চনকারী যে ফ্যাক্টরগুলো থাকে সেই রক্ত তঞ্চনকারী ফ্যাক্টরগুলো থাকে না, বা কোনো একটা থাকে না, ব্লাড ক্লট করে না। আচ্ছা, মনে রাখবে যে হিমোফিলিয়ার জন্য দায়ী সবসময় হচ্ছে এক্স লিঙ্কড, কিন্তু প্রচ্ছন্ন বা রেসেসিভ জিন দায়ী। আর যেটা দরকারি সেটা হচ্ছে যে এটি একটি রেসেসিভ হেরিডিটারি ডিসঅর্ডার, মানে বংশগত। যখন আমাদের যখন হিমোফিলিয়া, ধরো হিমোফিলিয়ার জিন হচ্ছে XH, তো কোনো পুরুষের একটা যদি একটা XH যদি জিন থাকে, তার মানে এইটা হচ্ছে একজন হিমোফিলিক পুরুষের একটা বৈশিষ্ট্য জিন, এটা হিমোফিলিক মেল। তাহলে
পুরুষের ক্ষেত্রে যদি যদি একটা এক্স থাকে তার, সেখানটাই যদি হিমোফিলিক জিন বহন করে তাহলে কিন্তু পুরুষটি হিমোফিলিক হয়ে যাচ্ছে। তো মহিলাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে যদি দুটো জিন বহন করে হিমোফিলিক জিন তবেই কিন্তু মহিলাটি হিমোফিলিক হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মহিলাদের ক্ষেত্রে একটা জিন হয়তো সেই হিমোফিলিক বহন করছে আর একটা নর্মাল জিন বহন করছে, আমি এন লিখলাম, সেক্ষেত্রে কিন্তু মহিলাটি কি হয়ে যায়, বাহক বা ক্যারিয়ার হয়, কিন্তু সে কিন্তু আক্রান্ত হয় না। এই কারণে মহিলারা সাধারণত কি হয়ে যাচ্ছে, হিমোফিলিয়া রোগের বাহক হয়। একই প্রশ্ন অনেক সময় বর্ণান্ধতা থেকেও কিন্তু আসে, বর্ণান্ধতা থেকেও আসে। পুরুষরাই কিন্তু নর্মালি অনলি এক্স ক্রোমোজোম একটা থাকার জন্য এটা নর্মালি মেলদের কি অ্যাফেক্ট করছে, মেলদের ক্ষেত্রেই হয়। নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? আনসার হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ পারদ। মানুষের শরীরে ওজনের পরিমাণের মানবদেহের শতকরা কতটা অংশ জল থাকে? 66%, এটা 65 থেকে 70 এরকমও কিন্তু অপশন দেয়। পাতায় ঢোকানো পত্ররন্ধ্রে যে উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখায়, হাইড্রোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট, মেসোফাইট। আনসার হচ্ছে আমাদের জেরোফাইট। পলিটিন বা পালিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়, পালিটিন ক্রোমোজোম কোনটা? আমরা যখন ক্রোমোজোম পড়েছি নিশ্চয়ই চ্যাপ্টারে আমরা কি দেখেছি শুনে, যে জায়ান্ট ক্রোমোজোম। কিছু কিছু ক্রোমোজোম থাকে তাদের কি হয়, যে অ্যামাইনো অ্যাসিডের চাহিদার জন্য, অত্যধিক অ্যামাইনো অ্যাসিডের জন্য তারা কি হয়, ক্রোমোজোমের যে বিভিন্ন উপাদানগুলোকে বেশি পরিমাণে তৈরি করে। জায়ান্ট ক্রোমোজোম দু রকমের হয়, একটা হচ্ছে ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, আর একটা হচ্ছে আমাদের পলিটিন ক্রোমোজোম। এদের মধ্যে পলিটিন ক্রোমোজোমটি হচ্ছে পতঙ্গের লালা গ্রন্থি থেকে পাওয়া যায়, সেই কারণে পলিটিন ক্রোমোজোমকে আর একটা নাম বলা হয়, দ্যাট ইজ লালা গ্রন্থি ক্রোমোজোম বা স্যালাইভারি ক্রোমোজোম, দুটোই বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে যে নারকেলের যে অংশটি আমরা খাই সেটি কোন অংশ? ত্বক, শস্য, বীজপত্র, ভ্রূণ। আনসার হচ্ছে আমাদের শস্য। ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কোন সময় পাওয়া যায়? তীব্র জ্বরের 5 ঘন্টা পর। যখন ব্লাড টেস্ট যখন করতে আসে ম্যালেরিয়ার ক্ষেত্রে, সে সময় কিন্তু যখন ভোরের দিকে জ্বরটা আসে সেই সময় ব্লাড টেস্ট, বা মাঝরাতে যখন কাঁপুনি দিয়ে জ্বর আসে সেই সময় কিন্তু ব্লাড টেস্টটা করতে হয়। আজ পর্যন্ত কটি ট্রান্স ইউরেনিয়াম মৌলের সন্ধান পাওয়া গেছে? ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম হচ্ছে একটি মৌল যেটা তেজস্ক্রিয় মৌল। ট্রান্স ইউরেনিয়াম হচ্ছে পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরবর্তী যে অ্যাটমিক নাম্বারের যে পরবর্তী যে মৌলগুলো সেগুলো হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম। দেখো একটা জিনিস, টোটাল পর্যায় সারণীতে আমরা যদি টোটাল কটা মৌল পাওয়া যাচ্ছে, আমি এখানে 26টা লিখেছি। কেন লিখেছি? এখন অবধি আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা। তার মধ্যে ইউরেনিয়ামের আণবিক সংকেত কত? আণবিক সংকেত হচ্ছে 92। তুমি এখান থেকে যদি তুমি 92টা বাদ দাও তাহলে ইউরেনিয়ামের পরে আর কটা মৌল আছে? আনসার পেয়ে যাবে হচ্ছে 26টা। তাহলে সেটাই আমি এখানে বলেছি যে 26খানা কিন্তু ট্রান্স ইউরেনিক মৌল রয়েছে। সোনার গয়নায় খাদ হিসেবে কি মেশানো হয়ে থাকে? আনসার হচ্ছে আমাদের কপার বা তামা মেশানো হয়ে থাকে। নিম্নের কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয়ে থাকে? আনসার হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড বা HNO2, একে অ্যাকোয়া ফর্টিস বলা হয়ে থাকে। কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে দিয়ে থাকে? হ্যাঁ, বাল্বের মধ্যে থাকে। আনসার হচ্ছে আমাদের নাইট্রোজেন। নিচে কোন ধাতব পাত্রে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড রাখা যায়? তার মানে যে পাত্রটা কোনো অ্যাসিডের সঙ্গে সেরমভাবে রিয়াক্ট করছে না সেটাতেই রাখা যাবে। আনসার কি আমাদের সীসা বা লেড। কেন রাখা যাচ্ছে না? শক্তিশালী অ্যাসিড রাখার জন্য যে পাত্রগুলো সীসা দিয়ে তৈরি করা হচ্ছে, কারণ সীসা কিন্তু তেজস্ক্রিয় পদার্থও সংরক্ষণ করতে পারে। কারণ তেজস্ক্রিয় যে রশ্মি থাকে, তেজস্ক্রিয় পদার্থ থেকে কি বেরোয়? আলফা বেরোয় রশ্মি, বিটা বেরোয় রশ্মি এবং গামা বেরোয় রশ্মি। তো আলফা, এদের মধ্যে সব থেকে ভেদন ক্ষমতা কার বেশি? গামা রশ্মির ভেদন ক্ষমতা আছে সব থেকে বেশি। তো গামা রশ্মিও কিন্তু লেড বা সীসাকে অতিক্রম করে যেতে পারে না। লেড বা সীসার কাছে কিন্তু গামা রশ্মি আটকে যায়। তাই জন্য যে কারণে তোমার আমাদের যে বা কংক্রিটের জিনিস তৈরি করা হচ্ছে, ঠিক আছে, যে ড্রেসগুলো এরকম লেডের একটা আস্তরণ থাকে যারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কাজ করে।
স্টেনলেস স্টিলে কোন ধাতু থাকে? জিঙ্ক, নিকেল, ক্রোমিয়াম, কপার, ম্যাঙ্গানিজ। আনসার হচ্ছে আমাদের নিকেল এবং ক্রোমিয়াম। নিচের কোনটি ক্ষার নয়? দেখো, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে ক্ষার নয়। কেন না, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটা বৈশিষ্ট্য আছে যে ও কিন্তু কখনো কখনো অ্যাসিড বা কখনো কখনো ক্ষার দুটোর মতনই কিন্তু বিহেভ করতে পারে। ডিপেন্ড করে যে ওই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কার সঙ্গে রিয়াকশনটা করছে। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যদি একটা স্ট্রং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তখন একটা উইক ক্ষার হিসেবে করতে পারে, বা কখনো কখনো ও কি করছে, নিজের মতন করে বিক্রিয়া করে একটা হালকা অ্যাসিডের মতনও কিন্তু বিহেভ করতে পারে। এই জন্য একে অ্যাম্ফিপ্রোটিক কম্পাউন্ড বলা হয়। এই কারণে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে অ্যাম্ফিপ্রোটিক কম্পাউন্ড বলা হচ্ছে। অ্যাকুয়া ফর্টিস কথার অর্থ কি? এটা হচ্ছে শক্তিশালী জল, একটু আগে বলেছি। নিচে কোন জৈব যৌগটি কালা জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছে? গ্লুকোজ, মিথেন, ইথিলিন, ইউরিয়া। আনসার হচ্ছে আমাদের ইউরিয়া। যে সকল মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, 17, 35, 53 তারা কি? দেখো, একবার পিরিয়ডিক টেবিলটা আমরা দেখে নিচ্ছি। আমি এখানে আনসার হচ্ছে আমাদের হ্যালোজেন। ভালো করে দেখো, হ্যালোজেন কোথায় আছে? 17 নম্বর গ্রুপে আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে সবকটা পরমাণু ক্রমাঙ্ক দেখো 9, 17, 35, 53, তো এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল বা হ্যালোজেন, যেগুলো সামুদ্রিক যে জলে পাওয়া যায়। আর তার পরেরটাই যে গ্রুপটা 18 নম্বর গ্রুপ, সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌলের গ্রুপ, যাকে 0 গ্রুপও বলা হয়ে থাকে। 16 নম্বর গ্রুপটা হচ্ছে অক্সিজেনের গ্রুপ, যেটাকে আমরা চ্যালকোজেন গ্রুপও বলা হয়ে থাকে, বা চ্যালকোজেন মৌল থাকে, অ্যান্ড সো অন। নিচের কোন ক্ষেত্রে পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হচ্ছে? অ্যান্টিভেনাম, সার উৎপাদনে, পেস্টিসাইড, ফটোগ্রাফিতে। আনসার হচ্ছে আমাদের ফটোগ্রাফিতে। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? অ্যালুমিনিয়াম, হেমাটাইট, সীসা, গ্যালেনা, লোহা, বক্সাইট, ম্যাগনেসিয়াম, ম্যালাকাইট। আনসার হচ্ছে আমাদের অপশন বি, সীসার হচ্ছে তোমার আকরিক হচ্ছে গ্যালেনা। হেমাটাইট হচ্ছে আমাদের আয়রনের আকরিক, গ্যালেনা হচ্ছে সীসার, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম, আমাদের জাস্ট উল্টো করে দিয়েছে, ম্যালাকাইট হচ্ছে কপারের। ওকে, চলো কোন, এটা ওখানে কোন হবে, কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম পাওয়া যায়, যেটা একটা তেজস্ক্রিয় পদার্থ? চুনাপাথর, হেমাটাইট, পিচ ব্লেন্ড, রুটাইল। আনসার হচ্ছে পিচ ব্লেন্ড। কে প্রথম বার করেছিল রেডিয়াম? মাদাম কুরি, তিনি তেজস্ক্রিয়তার জন্য ওনার হাজব্যান্ড পিয়ের কুরির সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পিচ ব্লেন্ড থেকে ইউরেনিয়াম ধারণ করে এমন একটি উপাদান আবিষ্কার করেছিলেন, যেটির নাম হচ্ছে রেডিয়াম। 1 ডিগ্রি সেলসিয়াস স্কেলের পরিবর্তনে কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন হয়? দেখো, আমাদের সেলসিয়াস স্কেল কি দিয়ে তৈরি? কতগুলো মাপ থাকে তাতে? 100টা থাকে। এবং ফারেনহাইটের মাপ কত? 180টা থাকে, এটা আমরা জানি। তো এইভাবে কি হচ্ছে, জাস্ট জিনিসটাকে উল্টে দাও, তাহলে হয়ে যাবে 180/100। নিউটনের কোন গতিসূত্র অনুসারে ত্বরণ এবং বল সম্পর্কে নির্ণয় করা যায়? নিউটনের যে প্রথম গতিসূত্র থাকে, আমাদের প্রথম গতিসূত্র, সেখানে কি পাই? সেখানে আমরা জাড্য সম্পর্কে জানতে পারি, স্থিতিজাদ্য এবং গতিজাদ্য, এবং বলের আমরা সংজ্ঞা পাই। তাহলে এবং নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, আনসার দেখে নিই, সেখান থেকে কিন্তু আমরা কি পাই? বলের পরিমাপ করতে জানি। বলের পরিমাপ মানে কি? P = M × A, যেখানে M হচ্ছে কোনো বস্তুর ভর এবং A হচ্ছে ওই বল প্রয়োগের ফলে M ভরের বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণ। এ হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে হচ্ছে ত্বরণ। তাহলে আমরা আনসার কি হবে? অপশন হচ্ছে দ্বিতীয় সূত্র। চুম্বক প্রবাহের SI একক কোনটা? ম্যাক্সওয়েল, ওয়েবার, প্লাঙ্ক, গাউস। আনসার আমাদের ওয়েবার। ডপলার ক্রিয়া নিম্নের কোন বিষয় সংক্রান্ত? কারেন্ট, ইলেকট্রিসিটি, হিট, ম্যাগনেটিজম, সাউন্ড। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, সাউন্ড। ডপলার ক্রিয়াটা কি না, যখন কোনো উৎস থেকে সাউন্ড বেরোচ্ছে, সেই সাউন্ড যেই উৎসটার যদি দিক মানে স্থান পরিবর্তন হয়, তাহলে কিন্তু যে শব্দ উৎস থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে, তার যে তরঙ্গটা বেরোচ্ছে, তার যে পিচ বা তীক্ষ্ণতা, তার ডিফারেন্স হয়। এর উপরেই কিন্তু নির্ভর করেছে ডপলার ক্রিয়াটা।
অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর উষ্ণতাও কিসের সমানুপাতিক হয়? প্রবাহ মাত্রা, তড়িৎচালক বল, তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা। আনসার হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, whereas অন্যান্য যখন ভৌত অবস্থাগুলো অপরিবর্তিত থাকছে। কোনটি দ্রাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কলিচুন, কার্বন মনোক্সাইড। আনসার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যে কারণে যখন জলে কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে দ্রবীভূত করে রাখা হয়, দিয়ে কার্বনিক অ্যাসিড করে, যেটা আমাদের সোডা ওয়াটার আমরা বলি, তৈরি করে রাখা হয়, যখন চাপ বোতলের ঢাকনাটা খোলা হয় তখনই কিন্তু চাপটা রিলিজ করে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড তীব্র গতিতে বেরিয়ে আসে। আচ্ছা, 3200 ক্যালোরি তাপ দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কত গ্রাম বরফকে ওই উষ্ণতার জলে পরিণত করা যাবে? আচ্ছা, আনসারটা আমরা দেখে নিই একবার। দেখো, ওই উত্তর হচ্ছে আমাদের কিউ ইজুকালস টু এম এল। কিউ মানে কি? কিউ হচ্ছে যে পরিমাণ আমরা তাপ দিয়েছি, এল হচ্ছে লেটেন্ট হিট বা লিন তাপ, এবং এম হচ্ছে কোনো বস্তুর ভর। তাহলে জাস্ট ফর্মুলা বসিয়ে দাও। তাহলে আমাকে বলছে কত গ্রাম, মানে আমাকে এমটা বার করতে দিয়েছে। তাহলে এম ইকুয়ালস টু কিউ বাই এল। কিউ এর মানে হচ্ছে এটা হচ্ছে কিউ, 3200 ক্যালোরি তাপ। এল হচ্ছে লিন তাপ, তাহলে আনসার কি হচ্ছে আমাদের এল। আচ্ছা, এল কত? জলে পরিণত করব, জলের লিন তাপ কত এসআইতে, তো সিজিএস এ। আচ্ছা, ক্যালোরি 80, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে সিজিএস এ ক্যালোরি, তাহলে আনসার হচ্ছে আমাদের 40 গ্রাম। 3200 বাই 80, 40, আনসার হচ্ছে আমাদের 40। 800 কেজি ভরের একটি গাড়ির গতিবেগ 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ বৃদ্ধি করতে কতটা কার্য করতে হবে? 40, 30, 20, 10। একবার দেখিনি কিভাবে হচ্ছে। আনসার 30 বলছে। দেখো, ডাব্লু আমাকে বলছে যে গতিবেগ পরিবর্তন করছি, মানে গতিশক্তির পরিবর্তন করছি। গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, প্রথমটা যেটা ছিল যখন এখানে ছিল, তখন এখানে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে কি হলো, হাফ এম কত হচ্ছে 800 ইন্টু ভি কত 5 স্কোয়ার। এটা সেখান থেকে এটা হচ্ছে প্রাথমিক, যেটা ইউ কতটা চেঞ্জ হলো, অন্তিম বেগ কত হচ্ছে হাফ এম হচ্ছে 800 ইন্টু ভি কত দেখো 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের পরিবর্তন কতটা হচ্ছে, হাফ এই ভি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার করছি, প্রাথমিক থেকে অন্তিম থেকে প্রাথমিকটা মাইনাস করছি। তাহলে জাস্ট জিনিসটাকে একদম সেম করে দাও, হাফ এমটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার দেখে নাও একই হচ্ছে, হাফ এম কত 800, এখানে বলা হচ্ছে এই যে এম, এটা হচ্ছে 800 বলা আছে, ভি স্কোয়ার কত বলা আছে 10 স্কোয়ার, তার মানে হচ্ছে 100, আর ইউ স্কোয়ার কত 5 5 25 দেওয়াই আছে আমার এখানে। তাহলে আনসার কত হয়ে যাচ্ছে আমাদের 30,000 জুল, এটাকে আমরা 30 কিলো জুল বলতে পারি। আচ্ছা, আমাদের আনসার। ওকে, আচ্ছা, এক্স একটা পরমাণু, যার এ হচ্ছে কি ভর সংখ্যা, আর হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, এবং ওয়াই হচ্ছে আর একটা মৌল যার বি হচ্ছে ভর সংখ্যা এবং বি হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা। যদি পরস্পরে আইসোটোপ হয় তাহলে নিচে কোন সম্পর্কটি সঠিক? আমরা কি জানি যে আইসোটোপ মানে কাকে বলে? আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে যাদের ভর সংখ্যাটা কি হচ্ছে আলাদা আলাদা হচ্ছে, তার মানে এ এবং বি এরা কিন্তু ইকুয়াল নয়, মানে এ নট ইকুয়ালস টু বি, রাইট? ঠিক বলেছি আমি। কিন্তু আইসোটোপে কি বলছে, প্রোটন সংখ্যাটা সেম হবে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা কি হয়ে যাবে, সেম হবে। তাহলে এই পারমাণবিক সংখ্যার এই পারমাণবিক সংখ্যাটা সেম হবে, তার মানে আর ইকুয়ালস টু ভি হবে, রাইট? এবার দেখো এখানে কোনটা সঠিক হচ্ছে, আর ইকুয়ালস টু ভি আছে, দেখো তাহলে কি হচ্ছে, আর ইকুয়ালস টু ভি যদি আমি এখানে বসিয়ে দিই, কোন ইকুয়েশনটায় বসাবো, যে প্রথম ইকুয়েশনটায় আর ইকুয়ালস টু ভি বসাই, তাহলে আর এর জায়গাতে আর, ভি এর জায়গাতে আর বসিয়ে দেবো, আর মাইনাস আর ইন্টু এ প্লাস বি 0, 0। তাহলে কোনটা রাইট হচ্ছে আমাদের অপশনে এটা। ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল কে আবিষ্কার করেন? আনসার হচ্ছে আমাদের আর্কিমিডিস।
16টি 4 ওহম রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত কত? অনুপাত বার করতে বলেছে। দেখো, যখন আমরা শ্রেণী সমবায়ে রাখি তাহলে কি হয়, তখন রোধগুলো জাস্ট যোগ হয়ে যায়। একবার দেখে নাও, যখন শ্রেণী সমবায়ে রাখছি তখন জাস্ট এই চারটে কি হচ্ছে, 16টা 4 ওহমের রোধ জাস্ট যোগ হয়ে যাচ্ছে, মানে 4 × 4 × 4 করে কিন্তু 16 বার হচ্ছে। সেটা কিসে হচ্ছে, সেটা শ্রেণী সমবায় হয়ে যাচ্ছে। আর যখন সমান্তরাল সমবায় হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, 1 × 4 + 1 × 4 + 1 × 4 এভাবে কিন্তু 16টা হয়ে যাচ্ছে। তাহলে দুটোকে তুমি যদি তুল্যরোধকে করো তাহলে কি হচ্ছে, 16 × 4 = 16/4। আনসার হচ্ছে আমাদের 16:1। আনসার হচ্ছে আমাদের অপশন এ। একটি বডি স্প্রেতে ব্যবহৃত অটোমাইজারের প্রয়োগ করা হয় কোন সূত্র দিয়ে? আর্কিমিডিস সূত্র, বার্নৌলি সূত্র, স্টোকসের সূত্র, হুকের সূত্র। আনসার হচ্ছে আমরা জেনে রাখবো সবসময় বার্নৌলি সূত্র হয়। বার্নৌলি উপপাদ্যটা কি বলছে না, একটা আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে যদি যায়, এরকম তরলটা যায়, তাহলে তার প্রতিটি বিন্দুতে একক আয়তনে, নির্দিষ্ট একটা আয়তনে তরলের স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যে সমষ্টিটা হচ্ছে সর্বদা সেটা কনস্ট্যান্ট থাকবে। এখানে দেখো একটা ছবি দিয়েছি তোমাদেরকে আমি। এখানে এই যে সূচালনের নলটা আছে সি, এখান দিয়ে যখন বায়ু প্রবাহটাকে চালনা করা হচ্ছে, এখান দিয়ে যখন বায়ুটা বেরোচ্ছে, দেখা গেল কি, যখন এখান দিয়ে যখন বায়ুটা বেরোতে যাচ্ছে তখন বায়ুর বেগটা বেশি হয়ে যায়। যেই বেশি হয়ে যায় চাপটা কমে যায়। এখন এখানটা চাপ কমে গেলে নিজের দিক থেকে কি হয়ে যাচ্ছে, বি, এই যে পাত্র বি আছে, এই বি থেকে তরল নিচ থেকে ওপরে উঠে আসছে। এই যে ওপরে উঠে আসছে তখন সি এর সামনে তরলটা চলে আসছে, আর এদিক থেকে বায়ুটা আসছে। তাহলে এদিকে তরল, এখানটা তরল আসছে, এদিকটা বায়ু এসছে, বায়ুটা এসে তরলকে ধাক্কা মারলো, তাহলে এখানে এই তরলটা কি হয়ে যাচ্ছে, পুরো ছিটকে চারিদিকে স্প্রে মতন হয়ে যাচ্ছে। এটা কারণ ওই যে বললাম গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ সব জায়গায় সমান। সেটাকে হচ্ছে আমাদের এখানে বার্নৌলি ওইটা কাজে লাগছে। দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা এখানে কিছু না, বিভব প্রভেদ যদি 20 ভোল্ট হয় এবং কৃতকার্য যদি 60 জুল হয়, তাহলে প্রবাহিত তড়িৎ আধানের মান বার করছে, কিউ এর মান বার করতে বলেছে। কিউ বা স্মল কিউ বলতে পারি। দেখো, ভি বিভব প্রভেদ বলে দিয়েছে ভি, কৃতকার্য বলে দিয়েছে আমাকে ডাব্লিউ 60। তাহলে তড়িৎ আধান কত, ফর্মুলা হচ্ছে ডাব্লিউ = QV। তাহলে আমাকে কিউ বার করতে হলে কিউ বার করতে হবে W/V। ঠিক আছে, তাহলে ডাব্লিউ কত এখানে দেখো বলেই দেওয়া হচ্ছে, ডাব্লিউর মান হচ্ছে 60 জুল, 60। আর কৃতকার্য হচ্ছে, সরি, কৃতকার্যের মান হচ্ছে 60 জুল, সেটাই আমি লিখেছি। নিচে বিভব প্রভেদ হচ্ছে আমাদের 20 ভোল্ট, আনসার হচ্ছে 20/60 মানে 3 কুলম্ব। আর আধানের পরিমাপ কি হয়, একক কি হয়, কুলম্ব। আকাশে বিদ্যুতের ঝলক দেখার 6 সেকেন্ড পর মেঘের গর্জন শোনা গেল। হ্যাঁ, আচ্ছা, এখানটায় 6 সেকেন্ড পর মেঘের গর্জন শোনা গেল। ওই সময় বাতাসের শব্দের বেগ 330 বার মিটার সেকেন্ড হলে মেঘের দূরত্ব কত? অত। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে আনসারটা, 1980 কিভাবে হয়ে যাচ্ছে, বাতাসের দূরত্ব তো 1 সেকেন্ডে বাতাস যাচ্ছে 330, শব্দ শোনা যাচ্ছে 100 সেকেন্ডে 330 বার মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ড পর শোনা যাচ্ছে 6 সেকেন্ডে কতটা শব্দ ট্রাভেল করছে, 330 × 6, দেখে বুঝতে পারছো 3 × 18 আর 1980 মিটার। ক্লিয়ার, একদম সোজা অঙ্ক। দুটি থার্মোমিটার টি এবং পি এর প্রাথমিক অন্তর যথাক্রমে 50 এবং 100 এবং তাদের নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 0 ডিগ্রি এবং 20 ডিগ্রি। যদি কোনো উষ্ণতায় পি থার্মোমিটারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে টি থার্মোমিটারে ওই পাঠ কত? একবার দেখে নাও, আমরা যখন এই যে প্রাথমিক অন্তরগুলো, এটা 0 ডিগ্রিটা হবে না, 100 ধরে নাও, মানে কতগুলো ভাগে ভাগ করা আছে সেই থার্মোমিটারটা। তাহলে প্রথম এর নিম্ন স্থিরাঙ্ক কত, T/0/50। এটা হচ্ছে যে টি থার্মোমিটারটা, সেটা ইকুয়ালস টু কার সঙ্গে হবে, পি এর সঙ্গে হবে। পি এর নিম্ন স্থিরাঙ্ক কত, 20, তাই আমি এখানে 20 লিখলাম। আর কতগুলো প্রাথমিক অন্তর কত, 100। T/50 = 100 - 20/100। ঠিক আছে, তাহলে এখানে ওই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত,
ঠিক আছে, এবার আমার এখানে পি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, দেখো এখানে 100 পি এর ভ্যালুটা দেওয়া হয়েছে। আমি এখানে পি এর জায়গাটা 100 বসিয়ে দিচ্ছি, জাস্ট বসিয়ে দিলাম 100। তাহলে আমাকে এখানে টি এর ভ্যালুটা বার করতে হবে, জাস্ট বার করে নাও। টি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 80 ডিগ্রি বাই 2 ইকুয়ালস টু 40 ডিগ্রি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, অনেক সময় প্রশ্ন করে যে কোন তাপমাত্রাতে, কোন ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মানে মান একই পাওয়া যায়, সেই উত্তরটা কিন্তু হয় -40। মুখস্থ করে রাখবে। হ্যাঁ, 200 ভরের কিছু পরিমাণ জলকে 6 মিটার জলকে 6 মিটার যদি ওপর দিকে তোলা হয়, তাহলে 6 মিটার উপরে তোলা হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে 200 গ্রাম হবে, যেহেতু বুঝতে পারছো যে সব 200 কেজি ভরে কেজি হবে, সরি, ঠিক আছে। কেজি ভরের কিছু পরিমাণ জলকে 6 মিটার যদি উপরে তোলা হয়, তাহলে তার কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। দেখো আনসারটা কি বার করছি, আমরা ওপর দিকে যখন তুলছি কোনো জিনিসকে, ওপর দিকে তুলে স্থিতিশক্তি কত হয়, আমাদের mgh হয়, m ইন্টু জি ইন্টু এইচ। যেখানে যদি এটা এইচ উচ্চতায় তোলা হচ্ছে, এখানে এইচটা কত ভ্যালু অলরেডি 6 মিটার দিয়ে দিয়েছে, ভর কত দিয়ে দিয়েছে, 200 ভর দিয়ে দিয়েছে, তার জি এখানে আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আনসার হবে আমাদের কৃতকার্যের পরিমাণ কত হচ্ছে, mgh, মানে বা শক্তি কত লাগছে সেটা বলে দিচ্ছি, 12,000, দ্যাট ইজ 12,000 জুল। ওকে, একটি নিউক্লিয়াইডের অর্ধেক জীবনকাল হচ্ছে 30 মিনিট। যদি 600টি পরমাণু সমন্বিত একটি নমুনা 90 মিনিটের জন্য ক্ষয় হতে দেওয়া হয়, তাহলে কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে। দেখো 600টি পরমাণু রয়েছে, তাহলে 30 মিনিট যখন বাদে কত থাকবে, অর্ধজীবন 30 মিনিট বলেছে, তার মানে 30 মিনিট পর এটা কি হয়ে যাবে, 300টা হয়ে যাবে। আমাকে টোটাল 90 মিনিট পার করতে হবে, মানে আরও 30 মিনিট আমি দিলাম, তখন 150টা হলো। আরও 30 মিনিট দিলে তবেই আমার 90 মিনিট হচ্ছে, তাহলে পড়ে থাকলো আমার 75টা পরমাণু। অবশিষ্ট পরমাণু কতক্ষণ থাকছে, আনসার যে আমাদের অপশন ডি, দ্যাট ইজ 75টা পরমাণু। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি টোটাল 50টা কোশ্চেন ছিল, এরকম আরও সেট আমি আবার নেক্সট তোমাদেরকে আবার কোশ্চেন নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং আস, থ্যাংক ইউ।